শুধুমাত্র কলকাতার অনুলিপিতে। গপ্পটপতে আজকের গপ্প স্যার আর্থার কর্নেল ডয়েলের লেখা দি অ্যাডভেঞ্চার অফ সস্কম ওল্ড প্লেস। আজকে শার্লক হোমসের চরিত্রে রয়েছি আমি তন্ময়, এবং গপ্পে অন্যান্য চরিত্রে রয়েছে রুদ্র ও সুমি। তাহলে শুরু করা যাক আজকের গপ্প। অনেকক্ষণ ধরে একটা লো পাওয়ার মাইক্রোস্কোপের ওপর হেঁট হয়েছিল শার্লক হোমস। এবার সিধে হয়ে বিজয় গৌরবে তাকালো আমার দিকে, বলল, জিনিসটা আঠা, কোনো সন্দেহ নেই। ফিল্ডে ছড়ানো বস্তুগুলো দেখলেই সেটা বুঝবে। আইপিসে চোখ রেখে ফোকাস ঠিক করলাম। রোঁয়াগুলো টুইট কোটের, ধূসর জিনিসটা ধুলো, বাঁদিকের জিনিসটা কোষ থেকে উঠে আসা খোসা, মাঝখানের বাদামি বড়িগুলো আঠা। হেসে বললাম, মানলাম, কিন্তু তাতে হলোটা কি? সেন্ট প্যানক্রেস কেসে মৃত পুলিশের পাশে একটা টুপি পাওয়া গিয়েছিল, মনে আছে সে কথা? যাকে গ্রেপ্তার করা হয়েছে সে বলছে টুপি তার নয়, কিন্তু ছবি বাঁধানো এবং আঠা নিয়ে তারই কারবার। কেসটা তোমার? নো মাই ফ্রেন্ড, স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দা মেরি ভেলের অনুরোধে একটু নাক গলিয়েছি। কোটের হাতার সেলাইয়ের মধ্যে দস্তা আর তামার গুঁড়ো পেয়ে হাতে নাতে সেবার একটা জালিয়াতের টাকা জাল করার কীর্তি ফাঁস করে দেওয়ার পর থেকে ওদের টনক নড়েছে। মাইক্রোস্কোপের গুরুত্ব বুঝতে পেরেছে। নতুন এক মক্কেল আসবার সময় হয়ে গেছে। হ্যাঁ, ভালো কথা, এই ঘোড়দৌড় সম্পর্কে কিছু খবর টবর রাখছো নাকি? আলবাত রাখি। পেনশনের অর্ধেক তো ঘোড়ার পিছনেই ওড়াই। তাহলে তোমাকেই জিজ্ঞেস করা যাক, স্যার রবার্ট নরবাটনটা কে? কি জানো তার সম্পর্কে? সস্কম ওল্ড প্লেসে থাকেন। গরমের সময় কিছুদিন ছিলাম সেখানে। নরবার্টন একবার এমন এক কাণ্ড বাঁধিয়ে বসেছিলেন যা তোমার আওতায় আসে। কিভাবে? নিউমার্কের হিতের নাম করা কার্জন স্ট্রিট মহাজন স্যার ড্রয়ারকে ঘোড়ার চাবুক দিয়ে মারতে মারতে প্রায় মেরে এনেছিলেন। ইন্টারেস্টিং। হামেশাই কি এমন করে থাকে? সবাই জানে স্যার নরবার্টন বড় বিপজ্জনক লোক। সারা ইংল্যান্ড ঘুরে এলে অমন ডেয়ার ডেভিল ঘোড়সাওয়ার আর দুটো পাবে কিনা সন্দেহ। বছর কয়েক আগে গ্র্যান্ড ন্যাশনালে সেকেন্ড হয়েছিল। ভালো স্পোর্টসম্যান হতে পারতেন। বক্সিং, ঘোড়দৌড়, খেলাধুলা আর সুন্দরী মেয়ে নিয়ে জীবন কাটিয়ে দিতে পারতেন। ওর আমলে সবাই যা করেছে, কিন্তু সে সুযোগ আর ফিরে আসবে না। চমৎকার নখদর্পণ বর্ণনা দিলে দেখছি। চোখের সামনে যেন দেখতে পাচ্ছি স্যার নরবাটনকে। ওই সস্কম ওল্ড প্লেস সম্পর্কে আর একটু আইডিয়া দিতে পারবে? জায়গাটা সস্কম পার্কের ঠিক মাঝখানে। ঘোড়া চড়ানোর, পাল ধরানোর আর ট্রেনিং দেওয়ার বিখ্যাত ঘাঁটিটি যেখানে, সেইখানে। হেড ট্রেনার হলো জন ম্যাসন। চমকে উঠলে দেখছি ওয়াটসন। এই জ্ঞানটুকু অর্জন করলাম এই মাত্র, ওই চিঠিখানা থেকে। লিখেছেন জন ম্যাসন স্বয়ং নিজে। তার আগে সসকম সম্পর্কে আরো কিছু খবর শোনা যায়। ভালো তথ্য মিলবে মনে হচ্ছে। সস্কম স্প্যানিয়েলের নাম নিশ্চয়ই শুনেছ। সাড়া জাগানো কুকুর। ইংল্যান্ডে অমন স্প্যানিয়েল আর কোথাও হয় না। সস্কম ওল্ড প্লেসের লেডির ভারী জাঁক তাই নিয়ে। স্যার রবার্ট নরবাটনের স্ত্রী? স্যার রবার্ট বিয়েই করেননি। বউ পুষতে পারবেন না সেই জেনেই বোধহয় করেননি। থাকেন বিধবা বোন লেডি ব্রিয়েট্রিস ফাল্ডারের সঙ্গে। স্যার রবার্টের সঙ্গে থাকেন লেডি বিয়েট্রিস, এই বলতে চাও তো? আরে না না, জায়গাটা লেডি বিয়েট্রিসের স্বর্গত স্বামী স্যার জেমসের। নরবার্টনের কোনো দাবিই নেই। যতদিন বাঁচবেন ততদিন ভোগ করতে পারবেন লেডি, তারপর পাবে দেওর। বছর বছর ভাড়ার টাকাও ভোগ করেন লেডি। গুণধর ভ্রাতা রবার্ট নিশ্চয়ই সেই টাকাগুলো ওড়ান। প্রায় তাই। লোক বড় খারাপ, বোনকে জ্বালিয়ে মারছেন সন্দেহ নেই।
তবে ভাইকে ভালোবাসেন এমন কথাও শুনেছি। কিন্তু সস্কমে এমন কী কাণ্ড ঘটল যে এত কথা জিজ্ঞাসা করছো? আরে, সেইটা জানবার জন্যই তো পথ চেয়ে বসে আছি। ভদ্রলোক এসে গেলেন বলেই মনে হচ্ছে। দরজা খুলে গেল। ছোকরা চাকর যাকে ঘরে ঢুকিয়ে দিয়ে বেরিয়ে গেল, তার চোখ মুখের কাঠিন্য, দৃঢ়তা আর শুষ্কতা দেখলেই বোঝা যায় ঠেঁটিয়া লোক আর তেড়িয়া ঘোড়া দমন করে এমন রীতিমতো পোক্ত পুরুষ। জন ম্যানসনের এ সুনাম আছে বই কি। সংযতভাবে মাথা হেলিয়ে অভিবাদন জানিয়ে বসলেন হোমসের দেখিয়ে দেওয়া চেয়ারে। চিঠি পেয়েছেন মিস্টার হোমস? পেয়েছি, কিন্তু কিছু বুঝিনি। ব্যাপারটা এতই ঘরোয়া যে চিঠিতে জানাতে পারিনি। জটিলও বটে। সামনাসামনি দেখা হলে বলতে চাই। বলুন। প্রথমেই বলতে চাই, আমার অন্নদাতা স্যার রবার্ট পাগল হয়ে গেছেন। ভুরু তুলে হোমস বলল, এটা বেকার স্ট্রিট, হার্লে স্ট্রিট নয়। কিন্তু কথাটা কেন বললেন? একটা দুটো অদ্ভুত কাণ্ড করলে উড়িয়ে দেওয়া যায়, পরপর অদ্ভুত ব্যাপার করে গলে গেলে খটকা লাগে। আমার বিশ্বাস ভদ্রলোকের মাথা বিগড়েছে ডার্বি আর সক্ষম প্রিন্সকে নিয়ে। আনারি বাচ্চা ঘোড়া, সসকম প্রিন্স? হ্যাঁ, কিন্তু ইংল্যান্ডে অমন ঘোড়া নেই মিস্টার হোমস। তার কেউ না জানুক, আমি জানি। কথাটা আশা করি এই ঘরের বাইরে যাবে না। এ ডার্বি জিততেই হবে স্যার রবার্টকে। দেনায় ডুবে আছেন, এই তার শেষ সুযোগ। যেখান থেকে যা পেয়েছেন ধার দেনা করে সর্বস্ব বাজি রেখেছেন। যখন ধরেছিলেন তখন রেট ছিল প্রায় 100, এখন তা 40-এ এসে ঠেকেছে। কিন্তু ঘোড়া যদি অতই ভালো হবে তো দর পড়বে কেন? পাবলিক জানে না সক্ষম প্রিন্স কত উঁচু দাঁতের ঘোড়া। স্যার রবার্ট চালাকি করে দালালদের ধোঁকা দিয়ে রেখেছেন। প্রিন্সের মতোই দেখতে একটা ঘোড়াকে তিনি লাফঝাপ করাতে মাঠে পাঠান, তফাতটা কেউ ধরতে না পারে যেন। কিন্তু আমি জানি, এক ফাং দোলালেই দু ঘোড়ার মাপে তফাত কতটা এই দুজনের মধ্যে বোঝা যায়। ঘোড়া আর বাড়ি ছাড়া স্যার রবার্টের মাথায় এখন আর কিচ্ছু নেই। জীবনটাই ঝুলছে ডার্বির ওপর। ততদিন কোনো মতে ঠেকিয়ে রেখেছেন সুদখোর ইহুদিদের। প্রিন্স হারলে স্যার রবার্টকে ছিঁড়ে খাবে এরা। বড় মারাত্মক জুয়ায় নেমেছেন দেখছি। এবার বলুন, পাগলামিটা কি দেখলেন? চোখের দেখা দেখলেই বুঝবেন। রাতে ঘুমন বলে মনে হয় না, সারা রাত আস্তা বলে কাটান। চোখ দুটোই ঠেরিয়েছে পাগলের চোখের মতো, নারবার সইতে পারছে না। এছাড়াও আছে লেডি বিয়েট্রিসের সঙ্গে তার অদ্ভুত ব্যবহার। কিরকম? আরে ভাই বোনে দারুণ বন্ধুত্ব, রুচিতেও দারুণ মিল। দুজনেই ঘোড়ার ভক্ত। প্রতিদিন ঘড়ি ধরে ঘোড়া দেখতে যান লেডি, আর তাতে চেপে যান স্যার রবার্টও। প্রিন্সকে দারুণ ভালোবাসেন লেডি নিজেও। এত ভালোবাসেন যে নুড়ির উপর গাড়ির চাকার কর্মর আওয়াজ শুনলেই কান খাড়া করে শুনে প্রিন্স দৌড়ে বেরিয়ে যায় লেডির হাত থেকে চিনির ঢেলা খেতে। কিন্তু সব এখন শেষ। কেন? ঘোড়া নিয়ে আর কোনো মাথা ব্যথা নেই লেডির। এক সপ্তাহ আস্তাবলের পাশ দিয়ে গাড়ি হাঁকিয়ে বেরিয়ে যাচ্ছেন, গুড মর্নিং বলতেও দাঁড়াচ্ছেন না। ঝগড়া হয়েছে এই বলতে চান তো? সাংঘাতিক ঝগড়া। নইলে যে স্প্যানিয়েলকে নিজের ছেলের মতো ভালোবাসতেন লেডি, সে বেচারাকে দূর দূর করে তাড়িয়ে দেন নিজের স্যার রবার্ট। দিন কয়েক হলো কুকুরটা দান করেছেন বুড়ো বনেজ। থাকে 3 মাইল দূরে ক্রেনকাটের গ্রিন ড্র্যাগনে। অদ্ভুত ব্যাপার তো। লেডির শরীর খারাপ, হাড় দুর্বল, সারা শরীরই জ্বলে উঠেছে ড্রপসি হওয়ায়। আগে কিন্তু এই বোনের সঙ্গেই রোজ সন্ধ্যায় 2 ঘন্টা ধরে বসে আড্ডা মেরে আসতেন। কিন্তু এখন সেসব শেষ। বোনের ছাও মারান না। লেডির মন ভেঙে গেছে। মদ ধরেছেন, মদে ডুবে রয়েছেন। ঝগড়া হওয়ার আগে মদ খেতেন? 1-8 গ্লাস খেতেন, এখন খান এক সন্ধ্যায় পুরো বোতল। বাটলার স্টিফেন্স তো তাই বলল। আরও আছে, পুরনো গির্জার তলায়
পাতাল সমাধি ঘরে কি যেন করতে যান স্যার রবার্ট। রোজ একটা লোক এসে দেখা করে। কে সে? দুহাত ঘষে হোমস বলল, চালিয়ে যান মিস্টার ম্যানস, ক্রমশই জমিয়ে তুলেছেন দেখছি। লোকটাকে বাটলার দেখেছে। তখন রাত 12টা, দারুণ বৃষ্টি হচ্ছিল। শুনে পরের রাতে আমি নিজে গেলাম দেখতে। সত্যি দেখতে পেলাম না স্যার রবার্টকে। বেরিয়ে পড়েছেন অত রাতেও। খোঁজে বেরোলাম আমি আর স্টিফেন্স। ধরা পড়লে মেরে খুন করে ফেলতেন স্যার রবার্ট, তাই কাছাকাছি যেতে ভরসা পেলাম না। দূর থেকে দেখলাম পুরা পাতাল ঘরেই ঢুকলেন। সেই লোকটাকেও দেখলাম দাঁড়িয়ে আছে ওর পথ চেয়ে। পোড়া পাতাল ঘরটা কি? পার্কে একটা পুরনো ভাঙা গির্জা আছে। কত পুরনো তা কেউ জানে না। মাটির তলায় আছে একটা সমাধি ঘর। জায়গাটা খারাপ, দুর্নাম আছে। লাখ টাকা দিলেও রাত্রে সেখানে কেউ যেতে চায় না। ঠান্ডা স্যাঁতস্যাঁতে অন্ধকার। কিন্তু স্যার রবার্টের ভয়ের দর নেই। অত রাতে কি করতে যান পাতাল ঘরে? সঙ্গে যে থাকে সে আস্তাবলের কেউ নয় তো? অথবা বাড়ির কোনো লোক? সেরকম কেউ না। জানছেন কি করে? লোকটাকে দেখেছি। দ্বিতীয় রাত্রে পেছন পেছন গিয়ে ঝোপের মধ্যে লুকিয়ে বসেছিলাম আমি ও স্টিফেন্স। চাঁদের আলোয় পাশ দিয়ে চলে গেলেন স্যার রবার্ট। স্পষ্ট শুনলাম পেছনে পেছনে আরেকজন আসছে। স্যার রবার্ট চলে যেতেই ঝোপ থেকে বেরিয়ে এলাম। যেন হাওয়া খাচ্ছি এমনিভাবে পেছনে গিয়ে বললাম, আরে তুমি আবার কি? আমরা যে এই পিছনে এসেছি লোকটা তা টের পায়নি, তাই ঘাড় ফিরিয়ে দেখেই ভূতের মতো চমকে উঠল। বিকট চেঁচিয়ে পই পই করে পালিয়ে গেল চোখের পলকে। কি দৌড়, কোত্থেকে এসছে, কে সে, কিছুই জানা গেল না। চাঁদের আলোয় মুখটা স্পষ্ট দেখেছিলেন? হলদেটে মুখ, লেডি কুত্তার মতো নোংরা। স্যার রবার্টের সঙ্গে এমন লোকের সম্পর্কটা কি বলতে পারেন? কিছুক্ষণ চিন্তায় ডুবে রইল হোমস। লেডি বিয়েট্রিসকে সঙ্গ দেন কে? ক্যারি ইভান্স বছর 5 হলো এই কাজ করেছেন। মেয়েটা লেডি বলতে অজ্ঞান নিশ্চয়ই। অজ্ঞান যে কার জন্যে সে বিষয়ে সন্দেহ আছে। বুঝেছি, পরিস্থিতি বিলক্ষণ ঘোরালো দেখছি। ডক্টর ওয়াটসন, একটু আগে স্যার রবার্ট সম্পর্কে যে বর্ণনা শোনালেন তা থেকে এইটুকু বোঝা যাচ্ছে যে ভদ্রলোকের খপ্পর থেকে কোনো মেয়ে রেহাই পান না। ভাই বোনের ঝগড়ার সূত্রপাত এই নিয়ে নয় তো? হ্যাঁ, কিন্তু সেই কেলেঙ্কারি তো আজকের নয়। লেডি বিয়েট্রিস হয়তো সম্প্রতি জেনেছে। ধরে নেওয়া যাক হঠাৎ ব্যাপারটা চোখে পড়েছে। মেয়েটিকে তিনি ভাগাতে চান, ভাই রাজি নয়। দুর্বল হৃৎপিণ্ড আর অশক্ত শরীর নিয়ে জোর করতে পারছেন না লেডি। মেয়েটা চোখের বালি হওয়া সত্ত্বেও কাছছাড়া হচ্ছে না, তাই কথা বন্ধ করে চুপচাপ মদ ধরলেন লেডি। রাগের চোটে বোনের স্প্যানিয়েলকে বাড়ি থেকে সরিয়ে দিলেন স্যার রবার্ট। কি সব মিলে যাচ্ছে না? যতক্ষণ মেলার ততক্ষণ মিলছে। যা বলেছেন, কিন্তু রাত দুপুরে পাতাল ঘরে স্যার রবার্টের হানা দেওয়ার সঙ্গে কি সম্পর্ক এই ব্যাপারের? এটা তো খাপ খাওয়ানো যাচ্ছে না। আগে না। আপনি এমনি আরো অনেক অদ্ভুত ব্যাপার ঘটেছে যা খাপ খাওয়ানো যাচ্ছে না। যেমন রাত দুপুরে মাটি খুঁড়ে মোড়া বার করেছেন কেন? আচমকা সিধে হয়ে বসল হোমস। আপনাকে চিঠি লিখবার পর ব্যাপারটা জানলাম গতকাল। লন্ডনে এসেছিলেন স্যার রবার্ট। এই ফাঁকে পাতালের গোরস্থানে গিয়েছিলাম আমি আর স্টিফেন্স। এক কোণে নরদেহের মতো একটা বস্তু দেখলাম। পুলিশকে খবর দিয়েছেন? আগে পুলিশের মাথা তাতে ঘামাবে বলে তো মনে হয় না। নরদেহ বলতে একটা মমি দেহের শুধু একটা মাথা আর এক খান কয়েক হাড়, কয়েক হাজার বছর আগেকার। কিন্তু আগে এই জিনিস ওখানে ছিল না। স্টিফেন্সও তাই বলল। কোনটা ফাঁকা ছিল চিরকালই তাই।
এখন তো হাড় করে সেখানে এসে জড়ো করে কাঠ চাপা দিয়ে রাখা হয়েছে। দেখে কি করলেন? যেখানকার জিনিস সেখানে রেখে দিয়ে এলাম। বুদ্ধিমানের কাজ করেছেন। স্যার রবার্ট গতকাল লন্ডনে এসেছিলেন বললেন, আজ ফিরেছেন। বনের কুকুরকে দান করেছে কবে? আজ থেকে ঠিক 7 দিন আগে। ভীষণ চেঁচাচ্ছিল বেচারা। সকাল থেকেই মেজাজ তিরিক্ষে হয়ে হয়েছিল স্যার রবার্টের। এমনভাবে বেচারাকে টেনে আনলেন, ভাবলাম বুঝি এবার মেরেই ফেলবেন। জকি স্যান্ডিম্যানকে ডেকে বললেন গ্রিন ড্রাগনে বার্নেজের কাছে রেখে আসতে। অন কুকুরের মুখ তিনি দেখতে চান না আর। পাইপ ধরিয়ে ভাবতে বসলো হোমস। তারপর বলল, মিস্টার ম্যান্স, আমাকে দিয়ে কি করাতে চান সেটা কিন্তু এখনো স্পষ্ট হয়নি। এই জিনিসটা দেখলেই সেটা স্পষ্ট হয়ে যাবে। বলে পকেট থেকে কাগজ মোড়া একটা পোড়া হাড় বার করলেন মিস্টার ম্যাসন। সাগ্রহে দেখল হোমস। কোথায় পেলেন? লেডি বিয়েট্রিসের ঘরের মাটির তলার পাতাল ঘরে ঘর গরম করবার ফার্নেস আছে। এতদিন পড়েই ছিল, জ্বালানো হয়নি। হঠাৎ স্যার রবার্ট বললেন, শীতে হাত পা অসাড় হয়ে যাচ্ছে, ফার্নেস জ্বালানো হোক। আজ সকালে ছাই ঘাটতে গিয়ে এই হাড়টা চোখে পড়ল। খটকা লাগায় নিয়ে এসেছি আপনার কাছে। খটকা আমারও লাগছে। ওয়াটসন, তোমার কি মনে হয়? পুরে প্রায় কাঠকয়লার মতো হয়ে গেলেও হাড়ের গঠন দেখে ভুল হওয়ার কথা নয়। বললাম, এ তো মানুষের উরুর হাড়। ঠিক বলেছ। অত্যন্ত সিরিয়াস হয়ে গেল হোমস। ছোড়াটা ফার্নেসে আগুন দেয় কখন? সকালে। রাতে যে কেউ সেখানে যেতে পারে? পারে। বাইরে থেকে এসে? একটাই দরজা আছে বাইরের দিকে, আর একটা দরজা দিয়ে সিঁড়ি বেয়ে লেডি বিয়েট্রিসের ঘর, ওই যেখানে ঘর, হ্যাঁ সেই প্যাকেজে যাওয়া যায়। ব্যাপারটা গভীর জলের মিস্টার ম্যান্স, খুবই নোংরা। স্যার রবার্ট কাল রাতে বাড়ি ছিলেন না? না। তাহলে হাড় তিনি পোড়ান। খাঁটি কথা। সরাইখানার নামটা কি বললে? গ্রিন ড্রাগন। ও অঞ্চলে মাছ ধরা যায়? আরেক পাগলের যে পাল্লায় পড়েছেন তা স্পষ্ট হয়ে উঠল ট্রেনারের মুখচ্ছবিতে। যায় ট্রাউট আর পাইক। নদীতে ট্রাউট, ফললেখে পাইক। চমৎকার। ওয়াটসন আর আমি দুজনেই নাম করা জেলে, তাই না ওয়াটসন? গ্রিন ড্রাগনে এরপর থেকে আমাদের দেখতে পাবে। আজ রাতেই পৌঁছচ্ছি। নিজে আসবেন না, চিঠি লিখবেন। দরকার পড়লে গিয়ে দেখা করবো আমি। কেসটা আগে নাড়াচাড়া করে দেখি, তারপর জানাবো আমার মতামত। মে মাসের ঝকঝকে সন্ধ্যায় ফার্স্ট ক্লাস কামরায় চেপে রওনা হলাম সস্কম স্টেশন অভিমুখে। মাথার ওপর মাল রাখার তাকে থরে থরে সাজানো রইল ছিপ, রিল আর বাস্কেট। সরাইখানায় পৌঁছানোর পর জেসিয়া বনেজ উল্লসিত হলো আমাদের মাছ ধরার প্ল্যান শুনে। হোমস বললে, হল লেকে পাইক ধরলে কেমন হয়? অন্ধকার হলো বার্নেজের মুখ। সুবিধে হবে না, ধরা পড়ে যাবেন মাছ ধরার আগেই। তার মানে? স্যার রবার্ট দালালদের একদম বরদাস্ত করেন না। ও ট্রেনিং কোয়ার্টারের ধারে কাছে আপনাদের ঘুরঘুর করতে দেখলেই খেপে যাবেন। ডার্বি রেসে ঘোড়া নামিয়েছে, তাই না? আজ্ঞে, ঘোড়াটা আনাড়ি বাচ্চা, কিন্তু বাজি ধরেছেন সর্বস্ব। বলতে বলতে চিন্তা ঘনিয়ে এলো বুড়োর চোখে। আপনারাও রেসের মাঠে যাতায়াত করেন নাকি? একেবারেই না, এসেছি বাক্সারের হাওয়া খেতে। সেদিক দিয়ে ঠিক জায়গাতেই এসেছেন। তবে স্যার রবার্ট সম্বন্ধে যা বললাম খেয়াল রাখবেন। ভদ্রলোক আগে হাত চালান, পরে কথা বলেন। পার্কের ধারে কাছেও যাবেন না। তার বলতে হলে একটা স্প্যানিয়েলকে কেউ কেউ করতে দেখে এলাম। চমৎকার কুকুর কিন্তু। তা তো হবেই, ঘাঁটি সাসকম জাতের যে। ইংল্যান্ডে আর কোথায় এমন স্প্যানিয়েল পাবেন?
কুকুর পুষতে বড় ভালোবাসি। কিরকম দাম পড়বে এরকম কুকুরের? এ কুকুর কেনার টাকা আমার কাছে নেই, স্যার রবার্ট দিয়ে গিয়েছেন বলেই রেখেছি। চেন খুলে দিলে এক্ষুনি হলে দৌড় দেবে। বার্নেজ চোখের আড়াল হতেই হোমস বলল, হোয়াটসঅ্যাপ অনেক খবরই পাওয়া গেল, আরও আসবে দু একদিনের মধ্যে। স্যার রবার্ট শুনলাম এখনো লন্ডনেই। আজ রাতেই পাতাল ঘরে হানা দেব, কয়েকটা ব্যাপার খতিয়ে নিতে চাই। কিন্তু আজ করেছো কি? শুধু একটা ব্যাপার, দিন সাতেক আগে এমন কিছু ঘটেছে যা বেশ নাড়াচাড়া দিয়ে গেছে সসকম ফ্যামিলিকে। পরিণামে অনেকগুলো অদ্ভুত ব্যাপারও ঘটেছে। যেমন বোনের সঙ্গে আর দেখা করছে না ভাই, বোনের প্রাণপ্রিয় কুকুরটিকে বিদায় করেছেন বাড়ি থেকে। হোয়াটসঅ্যাপ খটকা লাগছে না তোমার? কিছু বুঝতে পারছো? কিছু না ভাই, রেগে কাঁই, এতটাই কেবল বোঝা যাচ্ছে। রেগে কাই হতে পারে, অন্য কিছুও হতে পারে। ঝগড়া আদৌ হয়েছে কিনা জানা নেই, যদিও বা হয়ে থাকে তারপর থেকে কি ঘটেছে এবার তা পর্যালোচনা করা দরকার। রোজকার অভ্যাস পাল্টেছেন লেডি। ঘর থেকে বেরোন না, ঝিকে নিয়ে গাড়ি করে বেরোনোর সময় ছাড়া দেখা যায় আস্তাবলে গিয়ে প্রাণের থেকেও প্রিয় ঘোড়াকে আর গুড মর্নিং বলে না, এবং শোনা যাচ্ছে মদও ধরেছে। এই হলো পুরো কেস, তাই না? পাতাল গোরস্থানের ব্যাপারটা বাদ গেল। সেটা আর এক ব্যাপার। দু লাইনের চিন্তাধারাকে এক লাইনে মেশাতে যেও, জট পাকিয়ে যাবে। 1 নম্বর লাইনে রয়েছে লেডি বিয়েট্রিসের প্যাঁচালো কাণ্ডকারখানা। কিছুই বুঝছি না। 2 নম্বর লাইন হলো স্যার রবার্টকে ডার্বি রেস জেতার জন্য পাগল হয়ে উঠেছে, এর উপরে আবার সুদখোরদের খপ্পরে পড়েছেন। যে কোনো মুহূর্তে আস্তাবল দখল করতে পারে। ভদ্রলোক বেপরোয়া, দুঃসাহসী, যা কিছু আয় বোনের কাছ থেকে, বোনের ঝিকে দিয়ে নিজের কাজ হাসিল করে। কিন্তু পাতাল গোরস্থান? ধরা যায় স্যার রবার্ট বোনকে খুন করে পুড়িয়ে ফেলে। ওফ মাই ডিয়ার হোমস, এ প্রশ্নই ওঠে না। স্যার রবার্ট খানদানি মানুষ, কিন্তু জানো তো ঈগলদের মাঝেই কখনো কখনো পচা মাংস খেকো কাক দেখা যায়। কাজেই আপাতত এই লাইনেই ভাবা যায়। সসকম প্রিন্স রেসে না জিতলে বড়লোক হতে পারছে না, এবং বড়লোক হতে না পারলে দেশ ছেড়ে লম্বা পাড়ি দিতে পারছেন না স্যার রবার্ট। ততদিন ঘাঁটি আগলে বসে থাকতে হবে। থাকতে গেলে বোনের লাশ পাচার করতে হবে, এবং বোনের জায়গায় নকল কাউকে এনে সবাইকে ধোকা দিয়ে যেতে হবে। ঝিকে কবজায় রেখেছেন, কাজেই তা অসম্ভব নয়। পাতাল ঘরে কেউ যায় না, কাজেই বোনের লাশ পাচার করা হলো সেখানে। পরে পাতালের ফার্নেসে তা পুড়িয়েও ফেলা হলো। পড়ে রইল একটা প্রমাণ যা আমরা দুজনেই দেখেছি। বলো বন্ধু, কিরকম বুঝলে? প্রথমে যে অসম্ভব ভয়ঙ্কর সম্ভাবনাটা ধরে নিয়েছি, সেটা যদি সম্ভব হয় তাহলে বাকি সবই সম্ভব। কাল একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করলে এ ব্যাপারে কিঞ্চিত আলোকপাত ঘটবে। ইতিমধ্যে চলো বুড়ো বার্নেজের সঙ্গে অন্তরঙ্গ হওয়া যায়, তারই 1 গ্লাস মদ খেয়ে আর মাছ নিয়ে গল্প করব। সকালবেলা হোমস বলল, মাছের চারা আনা হয়নি। কাজেই সিকে উঠল মাছ ধরা। 11টা নাগাদ কালো স্প্যানিয়েলকে নিয়ে হাওয়া খাওয়াতে বেরোলাম 2 বন্ধু। পার্ক গেটের সামনে এসে দেখলাম ফটকের মাথায় কুলোচ্ছিন্ন গ্রিফিনের মূর্তি, মাথা আর পাখা ঈগল পাখির দেহটা সিংহের। হোমস বলল, মিস্টার বার্নেজ বলেছিলেন বেলা 12টা নাগাদ বুড়ি লেডি গাড়ি নিয়ে হাওয়া খেতে বেরোয়। গেটের কাছে গাড়ি আসতে চলে, গেট পেরিয়ে গেলে ফের জোরে চলে। ঠিক তার আগেই কোচওয়ানকে যা হয় কিছু একটা বলে বা প্রশ্ন করে গাড়িটা দাঁড় করাবে। আমার জন্য ভেবো না, আমি ঝোপের আড়ালে বসে দেখছি কি করতে পারি।
বেশিক্ষণ দাঁড়াতে হলো না, মিনিট 15-এর মধ্যেই দেখলাম 2 ঘোড়ায় টানা একটা বড় খোলা হলদে গাড়ি এগিয়ে আসছে। কুকুর নিয়ে ঝোপের মধ্যে গুড়ি মেরে বসলো হোমস। আমি অন্যদিকে তাকিয়ে বেতের ছড়ি হাতে রাস্তায় দাঁড়িয়ে রইলাম। দৌড়ে এসে একজন খুলে দিল ফটক। গাড়ি তখন হেঁটে চলার গতিতে গড়াচ্ছে। ভেতরে কারা যেন বসে আছে স্পষ্ট দেখা যাচ্ছে। বাঁদিকে বসে চড়া রঙের রঙিন এক তরুণী, পট রঙিন চুল, চোখে নির্লজ্জ দৃষ্টি। ডাইনে এক প্রৌঢ় শাল দিয়ে ঢাকা তার মুখ, কাঁধ আর গোল পিঠ, নিঃসন্দেহের রুনা আর চলস শক্তিহীন। গাড়ি আবার জোরে চলতে শুরু করেছে দেখে হাত তুলে পথ আটকালাম। জিজ্ঞাসা করলাম, সসকম ওল্ড প্লেসের স্যার রবার্ট আছেন কিনা। ঠিক সেই সময় বেরিয়ে এলো হোমস। চেন খুলে রাস্তায় নামিয়ে দিল কালো স্প্যানিয়েলকে। উল্লাসে ঘেউ ঘেউ করে চেঁচাতে চেঁচাতে তীর বেগে ছুটে কুকুর লাফিয়ে উঠল পাদানিতে। পর মুহূর্তেই উল্লাসধ্বনি গেল মিলিয়ে। জাগ্রত হলো ক্রুদ্ধ হুঙ্কার এবং ঘাঁক করে কামড়ে ধরল কালো স্কার্ট। কর্কশ কণ্ঠে কে যেন চেঁচিয়ে উঠল, জোরসে। চাবুক হাঁকড়ালো কোচেয়ান। ছিটকে বেরিয়ে গেল গাড়ি, আর রাস্তার মাঝখানে হাঁ করে দাঁড়িয়ে রইলাম আমি। স্প্যানিয়েল তখন ফুঁসছে, উত্তেজনায় ভীষণ মূর্তি ধারণ করেছে। ঝটপট গলার চেন পরিয়ে দিল হোমস। বলল, কেল্লা ফতে ওয়াটসন, কুকুর কখনো ভুল করে না। ভেবেছিল লেডি বিয়েট্রিস, তাই দৌড়ে গিয়েছিল। গিয়ে দেখলো ভুল হয়েছে, অন্য কেউ যাকে সে চেনে না, তাই অত রাগ। কিন্তু চিৎকারটা ব্যাটা ছেলের, তা তো হবেই। হাতে আর একটা তাস বাড়ল। ওয়াটসন, এবার খেলতে হবে সাবধানে। সারাদিনে বন্ধুবরের নতুন কোনো প্ল্যান না থাকায় নদীতে গিয়ে মাছ ধরলাম। রাত্রে খেতে বসে টাটকা পাইকের ঝোল পেলাম সেই কারণেই। খাওয়া শেষ হলো। হোমসের উদ্যমও যেন ফিরে এলো। ফের নামলাম। রাস্তায় এলাম পার্ক গেটের সামনে। জন ম্যাসনের দীর্ঘ কৃষ্ণমূর্তিকে দেখা গেল ফটকের পাশেই, আমাদের পথ চেয়ে দাঁড়িয়ে। গুড ইভিনিং জেন্টলম্যান, আপনার চিঠি পেয়েছি মিস্টার হোমস। স্যার রবার্টও এখনো ফেরেননি, তবে আজ রাতেই ফিরবেন আশা করছি। পাতাল ঘরটা বাড়ি থেকে কত দূরে? প্রায় 6 মাইল। তাহলে ওকে নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। কিন্তু আমি যে না ঘামিয়ে পারছি না। বাড়ি ফিরেই তো উনি সক্ষম প্রিন্সের খবর জানতে চাইবেন। তাহলে এক কাজ করুন, আপনার থাকার দরকার নেই, পাতাল ঘরটা দেখিয়ে চলে যান। আকাশে চাঁদ নেই। নিরস্ত্র অন্ধকারেও ঘেঁষো জমির ওপর দিয়ে জন ম্যাসন আমাদের নিয়ে গেলেন একটা জমাট অন্ধকারের সামনে। প্রাচীন গির্জের ভগ্নস্তূপ। এককালে যেখানে গাড়ি বারান্দা ছিল, সেইখান দিয়ে ভাঙা ইট কাঠ পাথরের ওপর দিয়ে হোঁচট খেতে খেতে পৌঁছালাম আমরা। এক কোণে একটা খাড়াই সিঁড়ি নেমে গেছে পাতালের গোরস্থানের দিকে। দেশলাই জ্বাললেন মিস্টার ম্যাসন। যা তা করে খোদাই করা বিস্তর পাথর, কোণে কোণে জড়ো করা শিশে আর পাথরের কফিন। নিচু ছাদ আলোকিত হয়ে উঠল স্নান আলোয়। পাতালের অন্ধকারে ক্রমশ হারিয়ে গিয়েছে বিষাদ ঘেরা সুদীর্ঘ সুড়ঙ্গ। লণ্ঠন জ্বালিয়ে নিল হোমস। হলদে আলোয় উদ্ভাসিত হয়ে উঠল কফিনের ডালায় গ্রিফিন মূর্তি, যা এ বংশের কুলোচ্ছিন্ন। মৃত্যুপুরীতে রওনা হওয়ার সময় যে সম্মান নিয়ে যেতে হবে জমের দুয়ার পর্যন্ত। হাড়গুলো কোথায় মিস্টার ম্যান্স? এই 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 তো এই কোণে। এই কিন্তু পরক্ষণেই চেঁচিয়ে উঠলেন পরম বিস্ময়ে, আরে গেল কোথায় হাড়গুলো? কাষ্ঠ হেসে হোমস বলল, জানতাম পাবেন না, ছাইটা পেতে পারেন ফার্মে। মিস্টার হোমস, দেখে যা ভাবছেন তা নয়। এছাড়া আর কিছু করার ছিল না আমার। যা বলবার পুলিশকে বলবে। বৃষ্কন্দ ঝাঁকিয়ে স্যার রবার্ট বললেন, বলতে তো হবেই, তার আগে আপনি নিজেই শুনে যান সব ব্যাপার। 15 মিনিট পর প্রাচীন প্রাসাদের গান রুমে এসে পৌঁছলেন সবাই। আমাদের বসিয়ে উদাও হলেন স্যার রবার্ট। ফিরে এলেন প্রায় সঙ্গে সঙ্গে। পেছন পেছন এলো দুটি মূর্তি। একজনকে গাড়ির মধ্যে আগেই দেখেছি আমরা, চড়া রঙে রঙিন সেই মেয়েটি। অপরজন হুদুর মুখো এক পুরুষ,
চোরা চাহনি দেখলেই গা পিত্তি জ্বলে যায়। হতভম্ব দুজনই। স্যার রবার্ট হুটোপুটি করে টেনে এনেছেন নিশ্চয়ই, খুলে বলার সময় পাননি। হস্ত সঞ্চালনে দুজনকে দেখিয়ে বললেন, এদের নাম মিস্টার অ্যান্ড মিসেস নরলেট। মিসেস নরলেটের ডাক নাম ইভান্স। আমার বোনের পাশে পাশে থাকার কাজ নিয়েছে বছর 5 আগে। আমি কি করেছি, কেন করেছি, এরা সবই জানে, তাই নিয়ে এলাম আপনার সামনে। তারস্বরে ইভান্স বলল, করছেন কি স্যার রবার্ট? আমি কিন্তু কোনো দায়িত্ব নিচ্ছি না। অপ্রসন্ন চোখে তাকিয়ে স্যার রবার্ট বললেন, আমি নিচ্ছি। মিস্টার হোমস, সোজাসুজি সব বলছি, শুনুন। অনেক ব্যাপার জেনে ফেলেছেন, নইলে আমার আস্তানায় এভাবে ঢুকতেন না। এটাও নিশ্চয় জানেন যে ডার্বি রেসের একটা ঘোড়ার ওপর সর্বস্ব বাজি ধরেছি আমি। যদি জিতি উতরে যাব, যদি হারি একেবারে তলিয়ে যাব। বুঝতে পেরেছি। বোন লেডি বিয়েট্রেসের ওপর আমি পুরোপুরি নির্ভরশীল, কিন্তু এস্টেট শুধু তাকেই দেখবে, আমাকে নয়। আমাকে বাঁচতে হয় ইহুদি মহাজনের টাকায়। বোনের মৃত্যু হলেই ওরা শকুনির মতো ঝাঁপিয়ে পড়বে আমার আস্তাবল ঘোড়ার সব কিছুর ওপর। পথে বসিয়ে ছাড়বে আমাকে। মিস্টার হোমস, ঠিক 7 দিন আগে দেহ রেখেছে আমার সেই বোন। বলবো কি করে? বললেই তো রাস্তায় বসতাম, কিন্তু হপ্তা দিনে ঠেকিয়ে রাখলে বেঁচে যাব। এই যে লোকটাকে দেখছেন, ইভান্সের স্বামীর জীবিকায় অভিনয় করা, ভেবে দেখলাম একে দিয়ে বোনের ভূমিকা হপ্তা দিনেক অভিনয় করালে ইহুদিদের ঠেকিয়ে রাখা যাবে। এমন শক্ত কিছু কাজ নয়, রোজ একবার করে গাড়ি চড়ে হাওয়া খেলেই হলো। ঘরে ইভান্স ছাড়া আর কেউ ঢোকে না, কাজেই আর কোনো ঝামেলা নেই। বোন মারা গেছে ড্রপসি রোগে, ভুগছিল অনেক দিন ধরে। কয়েক মাস পরে ডাক্তারও বলেছিল মৃত্যু হবে হঠাৎ। সার্টিফিকেট আনিয়ে দেবে। আপনি কি করলেন তাই বলুন। ডেড বডি তো রাখা যায় না বাড়ির মধ্যে, তাই সেই রাতেই নরলেট আর আমি লাশ পাচার করলাম পার বাড়িতে। ওখানে কেউ যায় না, কিন্তু স্প্যানিয়েলটা গেল সঙ্গে সঙ্গে। দোরগোড়ায় দাঁড়িয়ে এত ঘেউ ঘেউ করতে লাগলো যে বাধ্য হয়ে ডেড বডি সরিয়ে নিয়ে যেতে হলো আরো নিরাপদ জায়গায়। স্প্যানিয়েলকে আগে সরিয়ে দিলাম বাড়ি থেকে, তারপর ডেড বডি নিয়ে গেলাম গির্জের তলার কবরখানায়। এর মধ্যে তো কোনো অসম্মান বা অশ্রদ্ধা নেই। লোকান্তরিত আত্মার প্রতি কোনো অন্যায় করেছি বলে আমি মনে করি না। কিন্তু আমার কাছে তা ক্ষমার অযোগ্য। অধীরভাবে মাথা নাড়লেন। জ্ঞান দেওয়া খুব সোজা, আমার অবস্থায় থাকলে হয়তো অন্য বুদ্ধি আপনার মাথায় আসতো না। শেষ পর্যন্ত বাড়া ভাতে ছাই পড়তে যাচ্ছে দেখলে মাথা ঠিক রাখা যায় না। ঠিক করলাম সাময়িকভাবে ভগ্নিপতির পূর্বপুরুষদের কোনো সবাধার খালি করে তার মধ্যে বোনকে রাখব। কফিনের কঙ্কাল ফার্নেসে পুড়ে ছাই করে ফেলবো। তাই করেছি আমি নরলেট, দেখতেই পাচ্ছেন। কিছুক্ষণ নতমস্তকে চিন্তামগ্নভাবে বসিয়ে রইল হোমস। তারপর বলল, যা বললেন তার মধ্যে একটা ফাঁক রয়েছে। রেসে জিতুন আর নাই জিতুন, পাওনাদাররা তো আপনাকে ছেড়ে দেবে না। এস্টেট তো লুট করে নিয়ে যাবে। ঘোড়াটা এস্টেটেরই সম্পত্তি, কিন্তু বাজির টাকার ধার ধরবে না। আমার সবচেয়ে বড় পাওনাদার হলো স্যাম্ব্রুয়ার, মহা বদমাস। নিউ মার্কেট হিতে হান্টার পেটা করেছিলাম একবার। আপনি কি মনে করেন সে আর আমাকে বাঁচাবে? উঠে দাঁড়িয়ে হোমস বলল,
আপনার ব্যাপার আপনি বুঝুন, আমার কর্তব্য আমি করব পুলিশকে খবর দেব। রাত 12টা বাজলো, ওয়াটসন চলো ফেরা যায়। সবাই জানেন অত্যাশ্চর্য এই কাহিনীর উপসংহারে অপ্রীতিকর কিছু ঘটেনি, যা ঘটার একান্তই সঙ্গত ছিল স্যার রবার্টের অসঙ্গত আচরণের অবশ্যম্ভাবী পরিণামস্বরূপ। সস্কম প্রিন্স ডার্বি জিতেছিল, মালিককে 80,000 পাউন্ড পাইয়ে দিয়েছিল। পাওনাদের টাকা মিটিয়েও স্যার রবার্টের হাতে এত টাকা থেকে গিয়েছিল, বাকি জীবনটা তিনি স্বচ্ছন্দে কাটিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন। লেডি বিয়েট্রেসের মৃত্যুর খবর দেরিতে নথিভুক্ত করার দরুন ব্যারনেটকে মৃদু তিরস্কার করে ছেড়ে দিয়েছিলেন পুলিশ। পুরো লেনদেনের ব্যাপারটা দেখেছিল উদার চোখে। অসম্মানের ছায়া থেকে সরে এসে এখন সসম্মানে বার্ধক্যের দিকে এগিয়ে চললেন স্যার রবার্ট। আজকের মতো গল্পটপের সময় শেষ। আজকে শুনলেন স্যার আর্থার কার্নেল ডয়েলের লেখা দি অ্যাডভেঞ্চার অফ সাসকাম ওল্ড প্লেস। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব ঠিক রবিবার রাত্রি 8। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। দেখা হচ্ছে আগামী রবিবার। শুভরাত্রি।